आवाज আসছে ভালো করে তো খাতা বের করো তো পয়েন্ট করো আয়নিক ইকুইলিব্রিয়াম হয়েছে পয়েন্ট করা লিখো ইকুইলিব্রিয়াম established between dissociate part equilibrium established between dissociate part that is ion and undissociate part that is molecule. Equilibrium established between dissociate part that is ion and undissociate part that is molecule is known as ionic equilibrium. তো মেইনলি দেখো ভালো করে যে আয়নিক ইকুইলিব্রিয়াম আর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের মধ্যে ডিফারেন্টটা কি। কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আমার আগে কেমিক্যাল রিয়াকশন হয়েছিল, ভালো করে লক্ষ্য করো। ধরে নিচ্ছি একটা রিয়াকশন নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াক্ট করে তৈরি করছে কি আমার অ্যামোনিয়া। তো এটাও আমার মলিকিউলার পার্ট, এটাও আমার মলিকিউলার পার্ট নাকি? তাহলে রিয়াক্টেন্ট আর প্রোডাক্ট দুটাই কি ছিল আমার মলিকুলার পার্ট। তখন এটাকে বলছিলাম আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। অর্থাৎ এদের দুজনের মধ্যে যখন আমার ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছিল তখন ইকুইলিব্রিয়ামটা কি বলছিলাম কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এখন যদি ইকুইলিব্রিয়াম এইভাবে তৈরি হয়, এবি একটা মলিকুল অ্যাকুয়াস ডিসোসিয়েট হয়ে তৈরি করলো এ প্লাস অ্যাকুয়াস প্লাস বি মাইনাস অ্যাকুয়াস। তো এই দুটাকে আমরা ডিসোসিয়েট পার্ট বলবো কি না? ডিসোসিয়েট পার্ট। আর এটাকে কি বলবো আমরা আনডিসোসিয়েট পার্ট। আর ডিসোসিয়েট পার্ট আর আনডিসোসিয়েট পার্টের মধ্যে ইকুইলিব্রিয়াম যখন চলে আসবে তখন তাকে কি বলবো আয়নিক ইকুইলিব্রিয়াম। বুঝে যাওয়াটা? তাহলে এখানে কি কোনো কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে? হয়নি। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো ক্লিয়ার এতটুকু? তো কারা কারা এইভাবে ডিসোসিয়েট হবে তাদের উপর বেস করে আমরা সাবস্টেন্সকে দুভাগে ভাগ করব, ঠিক আছে? তাহলে পয়েন্ট করো ক্লাসিফিকেশন অফ সাবস্টেন্স। ক্লাসিফিকেশন অফ সাবস্টেন্স। সাবস্টেন্সকে ক ভাগে ভাগ করি বলো? তোমরা ছোট থেকে পড়ে এসছো, মনে করো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নাকি? অর্থাৎ ইলেকট্রোলাইট আর নন ইলেকট্রোলাইট। তাহলে ইলেকট্রোলাইট কাদেরকে বলা হবে? যারা ডিসোসিয়েট হবে, হুইচ ডিসোসিয়েট ইনটু দেয়ার কম্পোনেন্ট আয়ন। আর নন ইলেকট্রোলাইট কাদেরকে বলা হবে? হুইচ ডাজ নট ডিসোসিয়েট ইনটু দেয়ার কম্পোনেন্ট আয়ন নাকি? তাহলে এক নম্বরে লিখো ইলেকট্রোলাইট। এ সবই ভালো কিন্তু তারটা ভালো লাগছে না। ইলেকট্রোলাইট, হ্যাঁ পিছনে আসতে পারবো না, ঠিকই তো কথা। হ্যাঁ মানে তুমি এবার মজা করে লিখবা নাকি? লিখতে ইচ্ছা হলে লিখলা, না ইচ্ছা হলে না লিখলা। আচ্ছা তার খুলে চলে যাও পিছন দিকে, ঠিক আছে? দেখো ইলেকট্রোলাইট এখানে লিখে এক লাইন, হুইচ ডিসোসিয়েট ইনটু দেয়ার কম্পোনেন্ট আয়ন, হুইচ ডিসোসিয়েট ইনটু দেয়ার কম্পোনেন্ট আয়ন। হয়েছে লাগা? আচ্ছা এবার দেখো এখানে যে এদের তাহলে এরা যেহেতু ডিসোসিয়েট হচ্ছে, যারা ইলেকট্রোলাইট তারা জলে কি হচ্ছে ডিসোসিয়েট হচ্ছে। তো আমি এখানে কিন্তু বলার সময় এরকম বলিনি
যে হুইচ ডিসোসিয়েট ইনটু দেয়ার কম্পোনেন্ট আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন, বলেছি কি? তো এর কারণ হচ্ছে এটা যে ইলেকট্রোলাইটের সংজ্ঞা যখন তোমরা ক্লাস 10-এ পড়েছিলা, মনে করো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি ছিল? জলীয় দ্রবণে বিয়োজিত অবস্থায় বা গলিত অবস্থায়। তো দুটো কন্ডিশন আছে। তো লিখতে গেলে এরকম লিখতে হবে ইন দেয়ার অ্যাকুয়াস ফর্ম অর মল্টেন ফর্ম, আদারওয়াইজ কিছু লিখতে হবে না। তাহলে তোমরা তো এমনিতেই কম লিখতে ভালোবাসো নাকি, ওই জন্য কিছুই লিখিনি। বুঝা গেল ব্যাপারটা? তো এখানে বন্ডিং নেচারটা কি হবে দেখো, বন্ডিং নেচার ডিসোসিয়েট যদি হতে হয় তাহলে বন্ডিং নেচার কি হতে হবে? হয় আয়নিক হবে, আরে আয়নিক তো হতেই হবে না, অথবা কি হবে বলো, পোলার কোভ্যালেন্ট। পোলার কোভ্যালেন্ট, পোলার কোভ্যালেন্টের কাহিনী যখন পড়েছো তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্ট কত বলেছিলাম? 0.4 এর বেশি আর 1.7 এর কম। কি হলো দেখতে পাচ্ছ তোমরা? ক্যামেরা দেখে নেবা, ক্যামেরা ঠিক আছে কিনা? ক্যামেরা দেখতে পাচ্ছে এতটুকু? পাচ্ছে তো? বাস, পাচ্ছে না? এতটুকু পাচ্ছে নাকি? কতটুকু পাচ্ছে? বোর্ড পর্যন্ত পারছে না? কাদের দিবে এলো? হ্যাঁ, আমার এভেলেবল আওয়াজ ইউটিউবে দেখে নেবা কি, এগুলো সব এভেলেবল আছে ইউটিউবে, ইউটিউবে অ্যাভেলেবল আছে তো। হ্যাঁ, এবং অনেক 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 ডিটেলসে আছে। আর চ্যানেলের নামও লিখতে হবে না, তুমি শুধু লিখবা আয়নিক ইকুইলিব্রিয়াম বাই SSR, বাস ডাইরেক্ট চলে আসবে SA। আচ্ছা যাই হোক, দেখো তাহলে এখানে ইলেকট্রোলাইট যেটা আছে এদের বন্ডিং নেচার কি হবে বলো? হয় আয়নিক হবে আর না হলে পোলার কোভ্যালেন্ট হবে। তো আয়নিক কম্পাউন্ড তো এটা 100% তোমরা জানো যে ডিসোসিয়েট হবে। ফর এক্সাম্পল NaCl, CaCl2 ... পোলার কোভ্যালেন্ট যেমন HCl, HBr, আরে বলো ক্লিয়ার না? ক্লিয়ার না? এরা ডিসোসিয়েট হবে কি হবে না? শিওর তো? আচ্ছা, 2 নম্বর লিখো নন ইলেকট্রোলাইট। এখানে লিখে নাও হুইচ ডাজ নট ডিসোসিয়েট ইনটু দেয়ার কম্পোনেন্ট আয়ন। হুইচ ডাজ নট ডিসোসিয়েট ইনটু দেয়ার কম্পোনেন্ট আয়ন। Which does not dissociate into their component ion. Component ion হয়েছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এখানে বন্ডিং নেচার কি হবে বলো? মানে কম্পাউন্ডটার মধ্যে বা সাবস্টেন্সের মধ্যে কি ধরনের বন্ড থাকলে সেটা ডিসোসিয়েট হবে না। কথা বুঝতে পারছো? কোন বন্ড? তুমি মিথেনকে জলে দিবা, কি C4+ আর বা C4- আর H+ পাওয়া যাবে কি? যাবে না। তাহলে কেন পাওয়া গেল না ওখানে? কারণ ওখানে নন পোলার বন্ড আছে। তাহলে এখানে আমার নন ইলেকট্রোলাইট সাধারণত, এরপরে যে এক্সেপশন নাই তা না, এক্সেপশন তো ভরে আছে, বাট সাধারণত তারাই হবে নন ইলেকট্রোলাইট যারা কি হবে না, যাদের বন্ডিং নেচার কি হবে বলো? নন পোলার। তো নন পোলার কোভ্যালেন্ট বন্ড, নন পোলার কোভ্যালেন্ট বন্ড হয়েছে লেখা? বাহ, ভালোই ফার্স্ট লিখতে পারছো আজকে ক্যামেরা দেখে। হয়েছে? তাহলে এবার বলো, আমি যেহেতু আয়নিক ইকুইলিব্রিয়াম পড়তে চাইছি, তাহলে ইকুইলিব্রিয়াম কাদের হবে? ইলেকট্রোলাইটের নাকি নন ইলেকট্রোলাইটের? ইলেকট্রোলাইটের, ঠিক আছে তো? তাহলে এবার লিখো এরকম জাস্ট পয়েন্ট করে নাও, লিখো অন দ্য বেসিস অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, on the basis of degree of dissociation
electrolyte are classified on the basis of degree of dissociation. Electrolyte are classified into two categories. Are classified into two categories. ইলেকট্রোলাইট গুলো দু রকমের হয়, ঠিক আছে? নাম্বার 1 স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইট। নাম্বার 2 লেখার আগে এখানে একটা লাইন লিখে নাও, স্ট্রং ইলেকট্রোলাইট কারা বলো? 100% ডিসোসিয়েট অ্যাট ওয়াল কনসেন্ট্রেশন, লিখে নাও 100% ডিসোসিয়েট অ্যাট অল কনসেন্ট্রেশন। অর্থাৎ ওর কনসেন্ট্রেশন যাই হোক না কেন কি হবে বলো? 100% ডিসোসিয়েট হয়ে যাবে। এরকম ইলেকট্রোলাইটকে কি বলা হবে? স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে ভালো করে দেখো যে এ বি নিলাম, যদি 100% ডিসোসিয়েট হয়ে যায়, খুব ভালো করে দেখো, তাহলে এটাকে আমরা একমুখী অ্যারো দিয়ে দেখাই। কেন বলো? কারণ প্রথমে ছিল এটা সি কনসেন্ট্রেশন 0 0, অবশ্যই অ্যাকুয়াস কথাটা লিখে নাও, উল্লেখ না থাকলেও অ্যাকুয়াসই আছে। হ্যাঁ, এটা 0, এটা সি, এটা সি। তাহলে রিয়াক্টেন্ট বলে কিছু থাকবে কিছুক্ষণ পরে? থাকবে না। তো যদি রিয়াক্টেন্ট না থাকে তাহলে কখনো আসতে পারবে? চান্সই নাই। এটা বোঝা গেল? তাহলে ইকুইলিব্রিয়ামে যারা আসতে পারবে না তাদেরকে কি বলা হবে? এটা বোঝা গেল তো? এবার দেখো ইলেকট্রোলাইট স্ট্রং হোক আর উইক, আমি যদি এটাকে এভাবে লিখতাম, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ফর্মে লিখতাম, তো লিখতে পারতাম কিনা? কিরকম দেখো, এটাকে এভাবে না লিখে এটা এভাবে লেখা হয়, বাট আমি ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ফর্মে লিখছি, তাহলে কি লেখা উচিত আমাকে? সি মাইনাস সি আলফা। আরে বলো, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে শিখেছি কি নেই? সি আলফা। একটু আগে যে ভাষাটা ইউজ করেছি সেখানে দেখো কি লেখা আছে, যে 100% ডিসোসিয়েট অ্যাট ওয়াল কনসেন্ট্রেশন। তাহলে 100% যদি ডিসোসিয়েট হয় তাহলে আলফার ভ্যালু কত? 1। তাহলে আলফার ভ্যালু 1 বসাও। এবার দেখো তো উপরের লাইনটা হয়ে গেল কিনা? আরে হয়েছে। তাহলে এখান থেকে এই লাইনটাই পাবো, উপরেটা না, মিডলের লাইনটা। কখন বলো? হোয়েন আলফা ইকুয়াল টু 1 অর 100%। বোঝা গেল ব্যাপারটা? তো রুলস অনুযায়ী তো আমাকে এটাই লেখা উচিত। আর একটা হলো মাথায় রাখবা, যে কোনো আয়নের কনসেন্ট্রেশন, এটা বারবার কাজে লাগবে পুরো চ্যাপ্টারে আমার। যে কোনো আয়নের কনসেন্ট্রেশন, দেখো এ হোক আর বি হোক, সবারই কি সি আলফা। যে কোনো আয়নের কনসেন্ট্রেশন মনে রাখবা সি আলফা, ঠিক আছে? ব্র্যাকেট লিখে দিতে পারো ফর এনি আয়ন। লিখো লিখো লিখো, ফর এনি আয়ন। হয়েছে? ইলেকট্রোলাইট রূপে আমরা ন্যাচারালি পাবো অ্যাসিডকে, বেসকে আর সল্টকে। তাহলে আমি যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট পয়েন্ট করেছি, তাহলে প্রথমে জানবো যে স্ট্রং অ্যাসিড কারা, স্ট্রং বেস কারা, আর স্ট্রং সল্ট কারা। নাকি স্ট্রং সল্ট না, সবাই স্ট্রং সল্ট। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসকে চিনতে হয়, আর সল্টকে চিনতে হয় না। সল্ট হলেই সেটা কি হবে? স্ট্রং। এটা বোর্ডটাকেও একটা করতে হবে, তবে তো ভালো লাগবে। হ্যাঁ, ডিজিটাল থেকে এমনি বোর্ডই ভালো। ডিজিটাল বোর্ড কিছু কিছু কন্ডিশনে ভালো, বেশি সব কন্ডিশনে ভালো না। কেমিস্ট্রির জন্য খুব ইফেক্টেবল না। তো দেখো এবার প্রথমে পয়েন্ট করো স্ট্রং অ্যাসিড। কারা কারা স্ট্রং আছে দেখো, HCl, H2SO4, HNO3, তারপরে তোমার ধরে নাও
সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আচ্ছা HBr, HI, কত 6টা হবে তো। আর HClO4, HClO4, এই 6টা অ্যাসিডকে মনে রাখবা স্ট্রং অ্যাসিড। যদিও একটা ওয়ার্ড তোমরা ক্লাস ছোট থেকে পড়ে এসছো যে অল মিনারেল অ্যাসিড আর স্ট্রং অ্যাসিড, যে কোনো খনিজ অ্যাসিড তো স্ট্রং অ্যাসিড হয় কি হয় না, তবে একেবারে 100% ডিসোসিয়েট নাও হতে পারে, কথা বুঝলো তো। তো এরাকেই তোমার সিলেবাস অনুযায়ী এই কটাকে স্ট্রং অ্যাসিড হিসাবে তুমি সবসময় নিয়ে চলবা। এতটাকেও পড়তে হবে না তোমাকে, পুরো চ্যাপ্টারে তোমার সঙ্গে দেখা হবে এই দুজনের, আর কারোই দেখা হবে না। তাহলে কত ছোট্ট পাঠ বুঝতে পারছো এবার? হ্যাঁ না বড় বড় লাগছে? ছোট লাগছে না? দুটাই তো মাত্র অ্যাসিড, বড় হয়ে যাবে নাকি? এবার স্ট্রং বেস, বেস কারা কারা স্ট্রং? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, সিজিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গ্রুপ অনুযায়ী লিখলাম। হ্যাঁ বাস, এই কটা বেসকে তুমি মনে রাখবা স্ট্রং বেস হিসাবে। তোমার কাজে লাগবে মেনলি এই দুটা, তবে কখনো কখনো এটাও লাগবে, বাট তাহলে ধরে নাও যে 3টে কাজে লাগবে। সল্টের ক্ষেত্রে স্ট্রং কথা লিখতে হয় না। অল সল্ট আর স্ট্রং ইলেকট্রোলাইট, all salt are strong electrolyte, but we deal with only 4 type of salt. Strong acid, strong base, SSB, strong acid, weak base, weak acid, strong base, and weak acid, weak base. এই 4 ধরনের সল্টকে নিয়ে আমাকে কাজ করতে হবে। হয়েছে লেখা? আজকে নতুন দেখছি কাকে কাকে? তুমি নতুন নাকি? আর তুমি নতুন? আচ্ছা, তোমরা এতদিন পরে কেন আসলা? হ্যাঁ অনেক দূর থেকে আসছো নাকি? কি হলো, তুমি চিন্তা পড়ে গেলা? হয়ে গেছে? আরে এগুলোকে এত বানান করে লেখার কি আছে? এগুলোকে তুমি কি ভাবছো এটুকু পড়াবো? এগুলোকে এক একটাকে নিয়ে কম করে 8-10 পাতা করে হবে? তুমি চিন্তা করছো? এত বেশি পড়বা এগুলোকে, ঠিক আছে তো? তখন তুমি চাইলেও নামটা ভুলবা না। অন্য কিছুও যদি বলে SASB সমান, তুমি বলবে স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেসের সল্টই বলবো না, এমন হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে তো? তো এবার লিখো উইক ইলেকট্রোলাইট, পয়েন্ট করো উইক ইলেকট্রোলাইট, weak electrolyte, electrolyte which are negligible dissociate, electrolyte which are negligible dissociate into their component ion, electrolyte which are negligible dissociate into their component ion
into their component ion in aqueous solution. In aqueous solution. হয়েছে লেখা? অর্থাৎ সেই সমস্ত ইলেকট্রোলাইট যাদের ডিসোসিয়েশন কি হয় বলো, খুবই খুবই কম। ঠিক আছে, ব্র্যাকেটে তুমি লিখে ফেলতে পারো এরকম যে আলফা মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন মাচ লেস দেন 1, আলফার ভ্যালু খুবই খুবই কম। তাহলে দেখো এবার এবি অ্যাকুয়াস ডিসোসিয়েট হয়ে কি হয় বলো, এ প্লাস অ্যাকুয়াস আর বি মাইনাস, এটা সি মোলার 0 0 মোলার, এটা স্টার্টিং আছে যখন টি ইকুয়াল টু 0। ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি আলফা হয় তাহলে কি হবে, সি মাইনাস সি আলফা। এগুলোকে কি আর বোঝানোর ব্যাপার আছে কিছু? কারণ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ডিটেলসে বলা আছে এগুলোকে সব। হয়ে গেছে এটা? এতটুকুতে কোনো সমস্যা আছে? তো যেহেতু আলফার ভ্যালু খুবই খুবই কি কম, তাহলে নিঃসন্দেহে এটার ভ্যালু 0 হতেই পারে না। তার মানে রিয়াক্টেন্ট এবং প্রোডাক্ট বোথ আর প্রেজেন্ট ইন দ্য সলিউশন। আরে বুঝালো তো? তাহলে ইকুইলিব্রিয়াম তো তখনই মেনটেন হবে না যখন রিয়াক্টেন্টও থাকবে প্রোডাক্টও থাকবে। তাহলে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে কারা? অনলি উইক ইলেকট্রোলাইট, নট স্ট্রং ইলেকট্রোলাইট। আরে বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম কথাটা যখন আমরা আসছে, তাহলে আয়নিক ইকুইলিব্রিয়াম কাদের জন্য? উইক ইলেকট্রোলাইটের জন্য। এতটুকু বুঝতে পেরেছো? তাহলে এখানেও আমার এখানে যেমন শিখলাম স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, সল্ট, তাহলে কি শিখবো? উইক অ্যাসিড, উইক বেস আর ফ্যাট। সল্ট তো ওয়াল স্ট্রং, তাহলে উইক কি করে হলো? আর তাহলে কি শিখবো? শুধু উইক অ্যাসিড আর উইক বেস। তাহলে পয়েন্ট করে নাও উইক অ্যাসিড। তো অ্যাসিড এর সংখ্যা হাজারে আছে, হাজারে, কয়েক হাজার। তাহলে এতগুলো আছে লেখা যাবে? আরে কথা বুঝতে পারছো না? কারণ হচ্ছে যে স্ট্রং যেহেতু এ কটা আমি লিখে দিয়েছি, এর মানে কি বাদ দিয়ে সবই উইক। আরে বোঝা গেল? এক্সেপশন কয়েকটা আছে যেটা আমাকে পড়তে হবে না অথচ স্ট্রং আছে, তাদেরকে লিখিনি আমি। কথা বুঝতে পারছো কি না? তো বাট নর্মালি তোমার সঙ্গে দেখা হবে যে কটা স্ট্রং অ্যাসিড, তারা এর বাইরে হতেই পারে না, কোনো মতেই হবে না, কোনো চ্যাপ্টারেই হবে না। আর এই চ্যাপ্টারে তো শুধু এই দুটোই হবে। কথা বুঝতে পারছো কি না? তাহলে উইকের স্ট্রং এর সংখ্যা যদি এত কম হয়, তাহলে উইকের সংখ্যা কি হবে? অনেক বেশি হবে। তাহলে এত বেশি লিখতে গেলে ক্লাস এমনিতেই শেষ হয়ে যাবে। ঠিক আছে কি না? তাহলে এতটা লেখা উচিত না। জাস্ট মনে রাখবা যে অল অর্গানিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ উইক অ্যাসিড, লিখে নাও। অল অর্গানিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ উইক অ্যাসিড। ঠিক আছে? তবে এতটুকুও লিখবো না আমরা, কারণ আমরা মাত্র কয়েকটা অ্যাসিডের নাম লিখবো যাদেরকে নিয়ে আমাকে কাজ করতে হবে। কথা বুঝতে পারছো তো? তাহলে উইক অ্যাসিড হিসাবে আমাকে কাজ করতে হবে ফর্মিক অ্যাসিডকে নিয়ে, অ্যাসিডিক অ্যাসিডকে নিয়ে আর H2S কে নিয়ে, বাস। আর আমার প্রয়োজন নাই। উইক বেস, তাহলে আবারও একইভাবে বলতে পারি যে এই কটা বেস ছাড়া সব বেশি কি উইক, কিন্তু এখানে বলা যাবে না, কারণ মেটালিক বেস সাধারণত কি হয়? স্ট্রং হয়। আমি এই কটাই কেন নিয়েছি? তাহলে আরও তো অনেক মেটাল আছে, মেটাল তো ভরে আছে পর্যায় সারণীতে। গোটা পিরিয়ডিক টেবিলে গোটা এস ব্লক মেটাল হাইড্রোজেনকে ছাড়া আর বেরিলিয়ামকে ছাড়া, গোটা ডি ব্লক মেটাল, গোটা এফ ব্লক মেটাল, আবার পি ব্লকেও কিছু কিছু মেটাল আছে। তাহলে মেটাল তো অনেক আছে, কিন্তু আমি এই কটা এই কারণে লিখেছি তোমার, যে তোমার সিলেবাসে এর বাইরে তুমি পাবা না। কথা বুঝতে পারছি তো? বাট তোমার সিলেবাসে উইক বেস তুমি অনেকগুলো আছে, কিন্তু তোমাকে ডিল করতে হবে মাত্র কয়েকজনকে নিয়ে। সেখানে লিখবা যে অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভ। দেখো, অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভ অ্যাক্ট অ্যাজ
অ্যামোনিয়া অ্যান্ড ইটস ডেরিভেটিভ অ্যাক্ট অ্যাজ বলো উইক বেস। ঠিক আছে, আচ্ছা। তো অ্যামোনিয়া আর অ্যামোনিয়ার ডেরিভেটিভ, অ্যামোনিয়াকে তো সবাই বুঝতে পারছো এটাই অ্যামোনিয়া নাকি? আর অ্যামোনিয়ার ডেরিভেটিভটা কোনটা দেখো, হ্যাঁ ওই রকম না, ভাববা না যাকে ডিএক্স দিয়ে ডেরিভেটিভ করতে হবে এক্স সাপেক্ষে। এখানে এইচকে সাবস্টিটিউট করব যে কোনো গ্রুপ দ্বারা, জেনারেলি অ্যালকাইল গ্রুপ, বাট যে কোনো অ্যারাইল গ্রুপ হলেও কোনো যায় আসে না, ভিনাইল, অ্যালাইল, ফিনাইল, যা গ্রুপ হতে পারে, কথা বুঝতে পারছো তো? তবে জেনারেলি অ্যালকাইল গ্রুপই হয়, তো ওই জন্য কিছু লিখিনি আমি, ডাইরেক্ট যে কোনো গ্রুপ। তাহলে কি হলো GNH2, তাহলে উপরেরটা হচ্ছে অ্যামোনিয়া আর নিচেরটা কি হচ্ছে অ্যামোনিয়ার ডেরিভেটিভ, অর্থাৎ ডিরাইভ ফ্রম অ্যামোনিয়া, অর্থাৎ অ্যামোনিয়া থেকে তৈরি হয়েছে। বুঝা গেল কথাটা? এতটুকু তো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে কনফিউশন নাই তো কনফিউশন তৈরি করো। অ্যামোনিয়াকে জলে দেওয়া হলো, বলো ইকুইলিব্রিয়ামে কি কি পাবা? NH4 প্লাস OH মাইনাস, গুড। এবার ভাববা না যে NH4 কোত্থেকে আসলো, কারণ জলে যখন অ্যামোনিয়াকে দিয়েছি তাহলে অ্যামোনিয়া প্রথমেই জলের এক মলিকুলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে, মানে 1 molecule of ammonia added with 1 molecule of water to form অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ব্রেক করে আমার কি তৈরি করছে, বলাতটুকু বুঝে গেছো? তো আমাকে পুরো চ্যাপ্টার যেহেতু ইকুইলিব্রিয়াম নিয়ে ডিল করব আমরা, তাহলে আমাকে মেনলি জানতে কাদেরকে হবে, উইক পোর্শনকে, কারণ ইকুইলিব্রিয়াম তো স্ট্রং পোর্শন নিয়ে আসতেই পারবে না। বুঝা গেল? এবার মাঝখানে একটা থিওরি আমাকে পড়তে হয় যেটা আমরা অলরেডি কেমিক্যাল বন্ডিংয়ে কভার করে ফেলেছি, ঠিক আছে? তবুও আমি নামগুলো বলে বলে যাব, যদি তোমাদের মনে পড়ে তো খুবই ভালো, না মনে পড়লে আরও ভালো, ঠিক আছে? তো লিখো অ্যাসিড বেস থিওরি, পয়েন্ট করো অ্যাসিড বেস থিওরি। এবার ভালো করে মনে করো যে অ্যাসিড বেস থিওরিতে আরহেনিয়াস, ব্রনস্টেড, লাউরি আর লুইস এই তিনজনের সম্পর্কে ডিটেলসে বলেছিলাম কিনা? সঙ্গে মনে করো কনজুগেট অ্যাসিড বেস পেয়ার সম্পর্কে ধারণা দিয়েছিলাম না, দিনি? তাহলে ওইটুকুই ধারণা এখানে লাগা উচিত, বুঝা যেত না? তাহলে ওটা অলরেডি হয়ে গেছে, তাহলে তোমরা খাতাতে কি লিখবা, ফ্রম কেমিক্যাল বন্ডিং। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিড বেস থিওরিটা আমি কেমিক্যাল বন্ডিংয়ের ডিটেলসে করিয়ে দিয়েছি, আমি এটা বললাম। ওখানকার খাতা খুলে দেখবা যে ওখানে ডিটেলসে লেখা আছে অ্যাসিড, আরহেনিয়াসের মধ্যে কারা অ্যাসিড, অ্যাসিড আর দোজ সাবস্টেন্স হুইচ গিভস H+ আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন, লেখা ছিল। তারপরে সেখানে অ্যাসিডের ক্লাসিফিকেশন করা হয়েছিল। তারপরে আমি ব্রনস্টেড, লাউরির মতে বলেছিলাম, তারপরে লুইসের মতে বলেছিলাম, প্রত্যেকটার এক্সাম্পল দিয়েছিলাম। তারপরে ওয়াটার দিয়ে এক্সপ্লেন করেছিলাম যে অ্যাম্ফিপ্রোটিক কারা, এরকম অনেক কিছু বলেছিলাম। এবং অ্যাসিড বেস পেয়ার মানে কনজুগেট অ্যাসিড বেস পেয়ার বলিনি, এগুলো বলিনি? দেখো আমি বলতে শুরু করলে তুমি বলবা যে বলেছি, তো আবার শুনবা। আচ্ছা অ্যাম্ফিপ্রোটিকটা বলে দেবো, ওটা বাস হয়ে গেল, বাকি পার্ট তো বলেছি। নর্মালি আগে এটা বলো যে আরহেনিয়াসের অ্যাসিড বেস থিওরি এক্সাম্পল সহ, ব্রনস্টেড, লাউরি মানে প্রোটন ডোনার আর প্রোটন অ্যাকসেপ্টার। তো যদি কোনো কম্পাউন্ড প্রোটন দান করে মানে H+ ডোনেট করে, তো যেটা তৈরি হবে তাকে কি বলেছিলাম, কনজুগেট বেস নাকি? তাহলে কনজুগেট অ্যাসিড আর বেসের মধ্যে যে পেয়ারটা থাকবে তার মধ্যে H+ এ ডিপেন্ড করা হবে একটা, বলেছিলাম না? কেউ যদি H+ গ্রহণ করে নাই, তাহলে কি যে গ্রহণ করলো H+ কে সে কি হবে, বেস, আর যেটা তৈরি হবে তাকে কি বলা হবে, কনজুগেট অ্যাসিড। তাহলে ওই পেয়ারটাকেও কি বলা হবে, অ্যাসিড বেস পেয়ার। লুইসের মতে কি বলেছিলাম, যে যারা ইলেকট্রন পেয়ারকে কি করবে, অ্যাবজর্ব করতে পারবে। আর ইলেকট্রন পেয়ারকে অ্যাবজর্ব করার জন্য কি দরকার, ভ্যাকান অরবিটাল, আর কিচ্ছু দরকার নাই।
আরে বোঝা গেল? তো ওইটুকুই তো বলেছিলাম। তো ওয়াটারের প্রপার্টিটা আমি এখন আর একবার বলবো, ওখানে অ্যাম্পিপোটিক ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? আর ফাঁকে ফাঁকে ওই জায়গাগুলো যেগুলো কেমিক্যাল বন্ডিং এ করিয়েছিলাম ওটা মানে অত ডিটেলস আর করাবো না, বাট সিম্পলিফাই করে দেবো একটু, ঠিক আছে? তাহলে পয়েন্ট করো অসওয়াল্ড ডাইলুশন ল। অসওয়াল্ড ডাইলুশন ল, এই নামটা তো পড়েছো না? মনে হচ্ছে কি পড়েছো? অসওয়াল্ড ডাইলুশন ল, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। কি স্পেলিং বলছো? তো বলতে কি হচ্ছে দেখে নাও। আচ্ছা লিখে নাও, ও এস, হ্যাঁ, WALD অ্যাপোস্ট্রফি এস। আরেকবার বলার কি আছে? এতবার বলতে হলে আগে থেকে জানলে লিখে দিতাম। অসওয়াল্ড ডাইলুশন ল, এখানে লিখে নাও, ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর উইক ইলেকট্রোলাইট। ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর উইক ইলেকট্রোলাইট, বা শর্টকাটে WE লিখলেই হবে। হ্যাঁ, তো ধরে নাও AB হচ্ছে একটা উইক ইলেকট্রোলাইট। মোবাইলের সুইচ অফ করো, আর না হলে সাউন্ড অফ করো। আর যদি মোবাইলের সাউন্ড শুনতে হয় তো ভালো ভালো গান বাজনা লাগাও, যাতে বেজে উঠলে একটু ভাল লাগে শুনতে, মনটা একটু ফ্রি হয়ে যায়। এই কি না কি বাজতে লেগে যাচ্ছে সব, ঠিক আছে তো? তো দেখো C00 এটা কখন? যখন T ইকুয়াল টু T ইকুইলিব্রিয়ামে কি হওয়া উচিত বলো? C মাইনাস C আলফা, C আলফা। তাহলে এখানে আমি KI লিখছি। আই কেন? আয়োনাইজ হয়েছে বলে, আয়োনাইজেশন কনস্ট্যান্ট, বুঝতে পারছো তো? তাহলে KI সমান কি লেখা উচিত বলো? কনসেন্ট্রেশন অফ A প্লাস, আর এগুলো পরে লিখছি, তোমরা বেশি আগে চলে যাচ্ছ আমার থেকেও, AB হয়েছে তো? তাহলে এইটুকু তো আগে লিখো, তারপর এক দুটো লাইন লিখো, তারপরে ভ্যালু বসাচ্ছি, হয়েছে লাগা? আমি বেশি স্পিড করছি? হয়েছে লাগা? তো এই KIটাকে কি বলা হয় বলো? আয়োনাইজেশন কনস্ট্যান্ট। আয়োনাইজেশন কনস্ট্যান্ট, ঠিক আছে তো? মাথাতে রাখবা যে এর নিউমেরিক্যাল ভ্যালু সবসময় প্রবলেমে গিভেন থাকবে। কোয়েশ্চেন যখন করবো আমরা, ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন থাকবে এখানে, KI যখন থাকবে তো নিউমেরিক্যাল ভ্যালু যেটা হবে সেটা কি হবে? গিভেন থাকবে প্রবলেমে। আর এর ভ্যালু টেম্পারেচার ছাড়া আর কারো সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না, তো তার ডিপেন্ড অনলি টেম্পারেচার। আরে বুঝতে পেরেছো? তাহলে কি লিখেছো? আয়োনাইজেশন কনস্ট্যান্ট হুজ নিউমেরিক্যাল ভ্যালু, লিখে নাও। আমি লিখবো নাকি? হুজ নিউমেরিক্যাল ভ্যালু ডিপেন্ড, হুজ নিউমেরিক্যাল ভ্যালু depend only upon temperature, হয়েছে বেটা? and it is given in the problem, whose numerical value depend only upon temperature and it is given in the problem। যে কোনো ম্যাথামেটিক্যাল প্রবলেমে KI এর ভ্যালু আমাকে মুখস্থ করে রাখতে হবে, হতেই পারে না, সবসময় দেওয়া থাকবে, ঠিক আছে? এবার চলে আসো এখানে KI এর ভ্যালুগুলো পুট করো তো। KI এর ভ্যালুগুলো এবার পুট করো, কি হবে? C আলফা ইন্টু বাই C মাইনাস C আলফা, কাটাকুটি করে দাঁড়ালো C আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফা, ঠিক আছে? এটাই মেন ইকুয়েশন। তারপরে দু এক লাইন আমরা ফালতু ইউজ করি এরকম করে, যে আলফা মাচ লেস দেন 1, আলফা মাচ লেস দেন 1, কারণ উইক যেহেতু বলেছি আগে মাচ লেস দেন 1 হবে। তাহলে 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি কি 1, তো দেয়ারফর KI ইকুয়াল টু কত হলো? C আলফা স্কোয়ার।
যদিও এটাকে কখন বাদ দিব, 1 মাইনাস আলফাকে 1 কখন ধরবো আর কখন ধরবো না, এই ব্যাপারে অনেক রেস্ট্রিকশন আছে। বিলো 10% যদি হয় তাহলে 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1 ধরে নেওয়া হয়। কোনো কোনো বইয়ে লেখা থাকে বিলো 5%, 5% অর বিলো 5%, আর কোনো কোনো বইয়ে লেখা থাকে 10% অর সরি হ্যাঁ 10% অর লেখা থাকে না। যখন 5% লেখা থাকে তো 5% অর বিলো 5%, আর যখন 10% লেখা থাকে তো শুধুমাত্র বিলো 10%। বুঝতে পারছো তো? তো এখানে ব্যাপার আছে, যখন ম্যাথামেটিক্যাল প্রবলেমের দিকে আসবো তখন এটাকে আরও ক্লিয়ার করে দেবো যে কখন তুমি বাদ দিবা আর কখন তুমি বাদ দিবা না। বলো এতটুকুতে কোনো রকমের প্রবলেম আছে কি? তো এই যে আলফা, এই আলফার ভ্যালু কার কার উপরে ডিপেন্ড করবে এটা আমাকে প্রথমেই জানতে হবে। তাহলে পয়েন্ট করো ফ্যাক্টর এফেক্টিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর আলফা, ফ্যাক্টর এফেক্টিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ অর আলফা। লিখো তুমি, এও সামনে বসলে মার খাবাই মাঝে মধ্যে। ফ্যাক্টর এফেক্টিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ফ্যাক্টর এফেক্টিং ডিগ্রি অফ ডিসোসিয়েশন হয়েছে ব্র্যাকেট আলফা। হয়েছে? তাহলে কার কার উপরে আমার এই ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা ডিপেন্ড করবে, কথা বুঝো তো? 1 নম্বর লিখো নেচার অফ সলিউট। এখানে সলিউটটাই কি বলো? ইলেকট্রোলাইট নাকি? তাহলে নেচার অফ সলিউট লিখতে পারো, নেচার অফ ইলেকট্রোলাইটও লিখতে পারো, দুটোও লিখতে পারো নাকি? হয়েছে? তাহলে বলো সলিউট কেমন হলে কেমন হবে আলফা ভ্যালু? মাথাতে কিছু খাটাও, হ্যাঁ, চিন্তাধারাটা পরিষ্কার করো। কারণ হচ্ছে দেখো আমি পড়াচ্ছি আর তুমি পড়ছো, এভাবে নিট হবে না। আমি কি পড়াচ্ছি সেটাকে ফিল করার চেষ্টা করো, ঠিক আছে তো? শুধু পড়াশোনার বাইরের জিনিসকে ফিল করলে হবে? পড়াশোনাটাকেও ফিল করতে হবে। এটাকে এমনভাবে ফিল করতে হবে যেন তুমি নিজে থেকে কিছু একটা বুঝতে পারছো, অথবা আমি যেটা বললাম এটা ছাড়াও তুমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছো জিনিসটাকে, একমাত্র তখনই তুমি আর ভুলবে না কিছু। বুঝতে পারছো ব্যাপারটা? তো আমি কি বলেছি, পয়েন্ট করেছি নেচার অফ ইলেকট্রোলাইট অর সলিউট। তো দেখো একটু আগেই বলেছিলাম যে স্ট্রং ইলেকট্রোলাইট যদি হয় তাহলে অলওয়েজ আলফা ভ্যালু 1। তাহলে ওখানে পাশে 1 নম্বর লিখেছো কিনা? তো নিচে লিখে দেবা স্ট্রং ইলেকট্রোলাইট, এটার ক্ষেত্রে কি হবে? আলফার ভ্যালু 1। আর উইক ইলেকট্রোলাইট এর ক্ষেত্রে আলফা ভ্যালু কত হবে? এই জল আছে দেখি, স্ট্রং ইলেকট্রোলাইট হলে সবসময় কত হবে? আর উইক ইলেকট্রোলাইট হলে? আচ্ছা 2 নম্বর লিখো নেচার অফ সলভেন্ট। এটা তো সল্টের উপর ডিপেন্ড করলো, সলভেন্টের উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে তো? এখন সলভেন্টের উপর কিভাবে ডিপেন্ড করে আগে শুনো, শোনার পরেও বুঝতে পারবে না, ওই জন্য বলছি তো শুনো, ঠিক আছে তো? সলভেন্টের নেচার হতে হবে কি বলো? পোলার, এটা বুঝে গেছো? আর এর ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হতে হবে হাই। এটা আর বুঝতে পারছো না? কি করে বুঝবা তুমি যে কার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হাই হবে? এটার সঙ্গে সঙ্গে কি হবে? ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়বে, কথা বুঝতে পারছো? তাহলে দুটো জিনিস একটা সলভেন্টের দুটো নেচারের উপর ডিপেন্ড করে, কি কি বলো? পোলার হতে হবে আর ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু হাই হতে হবে, কথা বুঝতে পেরেছো তো? এখন একটা সলভেন্টকে দেখে এটা তো বলতে পারবো যে এটা পোলার আছে না নন পোলার আছে, বাট ও ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু কার উপরে ডিপেন্ড করে, কিভাবে ডিপেন্ড করে, এটা এবার জানতে হবে আমাকে। তো এটা যদি জানতে চাও তাহলে অনেক সময়ের ব্যাপার আছে, কথা বুঝতে পারছো কি না? তারপরেও বাট তোমাকে তো জানতে হবেই, কোনো না কোনো উপায় তোমাকে মনে রাখতে হবে। তো এটা মনে রাখবা
যে যাদের বয়লিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের মধ্যে, বুঝছো তো, ডিফারেন্টটা হাই। কথা বুঝতে পারছো? যেমন জলের ক্ষেত্রে দেখো, আমার ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আরে কথা বুঝলো? তাহলে যেখানে বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্টের মধ্যে ডিফারেন্টটা কি হবে? অনেক হাই, গ্যাপটা অনেক হাই। তাদের ক্ষেত্রে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু বেশি হবে। কথা বুঝে গেল তো? আর তোমার জন্য তো আরও মজার ব্যাপার হচ্ছে এটা, যে ওয়াটার স্যাটিসফাইড বোথ, ওয়াটার দুটাকেই স্যাটিসফাই করছে, অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও হয় আর পোলারও আছে বলে, আর এই কারণেই ওয়াটারকে বলা হয় ইউনিভার্সাল সলভেন্ট। বুঝলো তো? তোমরা ছোটতে এরকম পড়েছো যে ওয়াটার হচ্ছে পোলার বলে তড়িৎযোজী যৌগ এখানে দ্রবীভূত হতে পারে, আবার ওয়াটার সমযোজী যৌগ বলে সমযোজী যৌগও এখানে দ্রবীভূত হতে পারে। আরে পড়েছো কি পড়োনি? আর এই কারণে জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। বাট ওটা মেন রিজন না। মেন রিজন কি? আমরা ইউনিভার্সাল সলভেন্ট তাকেই বলবো যার নেচার হবে পোলার আর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হবে হাই। বোঝা গেল তো? ওয়াটার দুটাকেই সাপোর্ট করছে। লিখবা কি ভাষাটি? সবই লিখতে হবে। হ্যাঁ, তাহলে ছোট করে লিখে নাও, পোলার ইন নেচার and dielectric value of dielectric constant should be high. Polar in nature and value of dielectric constant, polar in nature and value of dielectric constant should be high. Water satisfied both. Water satisfied both. So, water satisfied both, and that's why it is called universal solvent. That's why it is called universal solvent. হয়েছে লেখা? তোর খাতায় তো খুব সুন্দর লাগছে, কি ব্যাপার? বিভিন্ন কালি টালি দেখছো নাকি? ছবিগুলো খুব ভালো করে রেখেছো। আচ্ছা দেখো এবার 3 নম্বর লিখো পয়েন্ট, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশনের উপরে খুবই ডিপেন্ড করে। হ্যাঁ, কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট, এটা তোমরা জানো অনেক ভালোভাবে। কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট, তো স্ট্রং যদি ইলেকট্রোলাইট হয়, ভালোভাবে ভাববা, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি বললাম, যে 100% ডিসোসিয়েট হবে অ্যাট ওয়াল কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশনের উপরে স্ট্রং ইলেকট্রোলাইটের কোনো ইফেক্ট আছে? নাই। তাহলে ইফেক্টটা কার আছে? উইক ইলেকট্রোলাইটের। কথা বুঝতে পারছো তো? তাহলে এখানে লিখে নিবা পাশে নিচে স্ট্রং ইলেকট্রোলাইট দিয়ে লিখে নেবা অলওয়েজ আলফা ইকুয়াল টু 1। এবার লিখবা উইক ইলেকট্রোলাইট, দেখতে পাচ্ছ? পাচ্ছ দেখতে? আচ্ছা, আমি নিজে দেখতে পাচ্ছি না, জন্য বললাম ভালো করে, এটা কালারটা। তো উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে দেখো এখানে কি হবে বলো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করে দেখো, যে যত আমরা ডাইলুট করব, লঘু করব, এতে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়বে না কমবে? কেন বাড়বে বলো? হ্যাঁ, বেশি ডিসোসিয়েশন হবে বলে বাড়বে, বেশি আয়ন উৎপন্ন হবে বলে বাড়বে। আরে বেশি ডিসোসিয়েশন হওয়া, বেশি আয়ন উৎপন্ন কেন হচ্ছে, ওটাই তো কোশ্চেন করেছি আমি বলেছি যে অন ডাইলুশন ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ উইক ইলেকট্রোলাইট আর ইনক্রিজেস, নাকি? তোমরা এটাকে সাপোর্ট করেছো যে হ্যাঁ, যত ডাইলুট করবো, যত লঘু করবো, যত জল যোগ করবো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়বে। এখন কোশ্চেন হচ্ছে কেন বাড়বে?
আয়োনাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু একটু আগেই বললাম যে ডিপেন্ড অনলি আপন টেম্পারেচার। বুঝতে পারছো ব্যাপারটা? তো তাহলে আর কিছু ভাবো। না না ভাবতেই হবে, ভাবো। আরে একটু ভাবলেই মা হাতে ঢুকে যাবে। এখন পর্যন্ত যেটি ভাবোনি ওটি ভেবে নাও। হ্যাঁ, আরে তোমরা সব পারবা, তোমরা কেন এরকম ভাবছো তোমরা পারবে না? হ্যাঁ, এই তো ডিসিশন হয়। এবার একটু ভালো করে ভাবো তুমি। হ্যাঁ, রিয়াক্টেন্ট আরো যোগ করলাম, লি চ্যাটেলিয়ার প্রিন্সিপালকে ভাবো, রিয়াক্টেন্ট আরো যোগ করলাম, ফরওয়ার্ড যাবে। ফরওয়ার্ড যাওয়া মানে কি? আরে বলো, ফরওয়ার্ড যাওয়া মানে আয়নের নাম্বার বেড়ে যাওয়া। ঠিক আছে, তো এদেরকে যোগ করলাম, ব্যাকওয়ার্ড আসবে। সিম্পল হয়ে ভাবো। এবার ভাবো যোগ করলে আমার কেন এদিকে যাচ্ছে? কারণ কনসেন্ট্রেশন বাড়ছে। যেটা যোগ করছি তার কনসেন্ট্রেশন বাড়ছে কি বাড়ছে না? তো ডাইলুশন যখন করছি আমরা, তাহলে আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে না কমছে? আরে সিম্পল ভাবো, যখন ডাইলুশন করলাম তাহলে জল যোগ করেছি, তাহলে আয়নগুলো একে অপর থেকে দূরে সরছে কিনা? তো ব্যাকওয়ার্ড যদি আসতে হয় তাহলে আয়ন দুটোকে অ্যাড হয়ে এখানে আসতে হবে, তাহলে আয়নগুলোকে অ্যাড হতে হলে তো কাছাকাছি আসতে হবে নাকি? তো যত ডাইলুট করছি আয়নগুলোর মধ্যে ইন্টার আয়নিক ফোর্স যেটা, সেটা কি হচ্ছে? দুর্বল হয়ে যাচ্ছে। তো যত ইন্টার আয়নিক ফোর্স দুর্বল হচ্ছে, এর মানে কি ব্যাকওয়ার্ড আসার চান্স কি? তাহলে অটোমেটিক্যালি ফরওয়ার্ড যাওয়ার চান্স কি হচ্ছে? তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি হলো? বুঝা গেল এবার? আরে ক্লিয়ার না? ক্লিয়ার না? তো লিখো অন ডাইলুশন, on dilution degree of dissociation increases. Degree of dissociation increases due to intermolecular force of attraction between ion, due to intermolecular force of attraction between ion decreases. Intermolecular force of attraction between ion decreases. আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমছে কি বাড়ছে? তার মানে কি বুঝতে পারছো? যে যত বেশি বেশি আমি ডাইলুট করব, ডিগ্রি অফ ডিসোসিয়েশন তত কি হবে? বাড়বে না? আর ডাইলুশন করা মানে কনসেন্ট্রেশন কি হয়ে যাওয়া? বেড়ে যাওয়া না কমে যাওয়া? ডাইলুশন করা, মারবো তোমাকে ধরে। ডাইলুশন করা, ধরে নাও যে 1 মোল ছিল আর 1 লিটার ছিল। 1 মোল কোনো ইলেকট্রোলাইট নিয়েছি আর 1 লিটার সলিউশন আছে, তাহলে সলিউশনের মোলারিটি তো কনসেন্ট্রেশন একটা। কনসেন্ট্রেশনের অনেকগুলো টার্মের মধ্যে মোলারিটি তো একটা টার্ম, তাহলে মোলারিটি কত? 1। এখন ওটাকে আমার কিছুটা জল দিয়ে 2 লিটার করে দিলাম, তো 2 লিটার যখন করলাম তো জল বাড়লো, তা বলে কি ইলেকট্রোলাইটটাও বাড়লো? ওটা তো 1 মোলই আছে, তাহলে 2 লিটারে আছে 1 মোল, তাহলে 1 লিটারে হাফ মোল, তাহলে মোলারিটি হাফ হলো কিনা? তাহলে যত ডাইলুশন করব তত কনসেন্ট্রেশন কি হবে? আর যত ডাইলুশন করব আলফা বাড়বে, তাহলে কনসেন্ট্রেশন কমলে আলফা বাড়বে। আরে বোঝা গেল? তাহলে বলতে পারি এখানে যে আলফা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, সরি ইনভার্সলি, পেন খাওয়া বন্ধ করো, লিখো, হয়ে গেছে। তাহলে 0.1 মোলার সলিউশন আর 0.01 মোলার সলিউশন, সেম সলিউশন। হ্যাঁ, এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা 1, এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা 2, তো কোনটা বেশি বড়? আলফা 1 বড় না আলফা 2 বড়? আলফা
2 বড়, কারণ যত কনসেন্ট্রেশন কমবে তত কি হবে। আচ্ছা, এবার যখন আমি কন্টিনিউয়াসলি ওয়াটার অ্যাড করেই যাচ্ছি সলিউশনে, তো কন্টিনিউয়াসলি কনসেন্ট্রেশন ফল করছে কি করছে না, কমে যাচ্ছে কমছে তো। তাহলে আমি ওয়াটার যোগ করেই যাচ্ছি, তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন বাড়ছে কি বাড়ছে না। তো ধরে নিলাম যে নর্মাল অবস্থায় এই ইলেকট্রোলাইটটা 2% ডিসোসিয়েট হচ্ছিল, কিছু জল যোগ করলাম 3% হয়ে গেল, আরও কিছু জল যোগ করলাম 5%, 6% করছে, বাড়ছে আস্তে আস্তে, জল যোগ করেই যাচ্ছি। কথা বোঝা গেল কি গেল না? তো এই করে বাড়তে একটা সময় 100% হবে কি হবে না, হবে তো। তো এরকম ভাবিও না আবার যে 100% করতে গিয়ে তোমার 1 বালতি জল লাগবে। ওটাকে যদি হিসাব করে দেখা যায় তো এতটা জল লাগবে কিনা তুমি ভাবতেও পারবে না। 1 বালতি যদি তুমি একটা উইক ইলেকট্রোলাইটের সলিউশন নাও আর তাকে যদি 100% ডিসোসিয়েট করো, তাহলে চমৎকার একটা পুকুর তৈরি হয়ে যাবে। মানে এত ডাইলুশন করতে হবে। কথা বুঝতে পারছো তো? এরকম টাইপেরও ম্যাথ করাবো মাঝখানে একটা, তো দেখতে পাবা যে 5-7 ml নিয়ে করছি, তাতে কয়েক হাজার লিটার জল লাগছে। তার মানে এখানে যে ডাইলুশন করছি আমরা, তো নাম্বার অফ আয়ন যে বাড়ছে, তার মানে কি আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে? মোটেও বাড়ছে না, কারণ যে হারে আয়ন বাড়ছে তার থেকে ভলিউমটা কি অনেক বেশি হারে বাড়ছে। তাহলে ভলিউম যদি অনেক বেশি হারে বাড়ে, তাহলে আয়নের কনসেন্ট্রেশন কি হবে? কমছে। তাহলে শুধু বাড়ছে কি নাম্বার অফ আয়ন। বুঝা গেল? তাহলে এইভাবে বাড়তে একটা সময় কি হবে? 100% ডিসোসিয়েট হবে। হ্যাঁ, যাও ক্যামেরাতে উপস্থিত দিয়ে যাও, হ্যাঁ বাইরে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে ওই ডাইলুশনটাকে বলা হবে কি বলো? ইনফাইনিট ডাইলুশন। তাহলে নিজের লাইন লিখো, অ্যাট ইনফাইনিট ডাইলুশন ইচ অ্যান্ড এভরি ইলেকট্রোলাইট, at infinite dilution each and every electrolyte at infinite dilution each and every electrolyte are 100% dissociate. That means act as মানে কাজ করছে, বুঝছো তো? দ্যাট মিনস অ্যাক্ট অ্যাজ স্ট্রং ইলেকট্রোলাইট। তার মানে কি বুঝতে পারছো বলো? ইনফাইনিট ডাইলুশন যদি হয়, তাহলে সমস্ত ইলেকট্রোলাইটই কি হয়ে যাবে? স্ট্রং ইলেকট্রোলাইট হয়ে যাবে। ক্লিয়ার? কত নম্বর পয়েন্ট হলো এটা? 4 নম্বর লিখো, কমন আয়ন এফেক্ট। বলো, নামটা শুনেছো কি শুনি? কমন আয়ন এফেক্ট। তুমি বেশি কাছে হয়ে গেছো, ইকো হয়ে যাচ্ছে নাকি? তা দুবার শুনতে পাচ্ছ তুমি? কমন আয়ন এফেক্ট। কমন আয়ন এফেক্ট কখন দেখা যাবে বলো? বলো, মিনিমাম 2টা ইলেকট্রোলাইট থাকবে আর যাদের কমপক্ষে একটা আয়ন কমন হবে। কথা বোঝা গেল? কমন আয়ন এফেক্ট হওয়ার ফার্স্ট কন্ডিশন কি বলো? মিনিমাম 2 ইলেকট্রোলাইট আর প্রেজেন্ট উইথ মিনিমাম 1 কমন আয়ন। তাহলে এমন 2টা ইলেকট্রোলাইট হতেই হবে মিনিমাম, আর যেখানে কম করে একটা আয়ন কি হতে হবে? কমন হতে হবে। কথা বুঝতে পারছো তো? আর কমন আয়ন এফেক্টের ব্যাপারটা কি বলো? এটাকে আলটিমেট যখন পড়বো আমরা, এখন পড়ার পরে লাস্টে দেখবো যে কমন আয়ন এফেক্টের সারমর্ম হবে এটা, যে দুর্বলের উপরে সবলের অত্যাচার। ঠিক আছে তো? হ্যাঁ, দেখবা যে সবসময় কমন আয়ন এফেক্ট অ্যাপ্লাই হবে উইকের উপরে, স্ট্রংয়ের উপরে কমন আয়ন এফেক্ট লাগবে না। কথা বুঝতে পারছো তো? আর উইকের ক্ষেত্রে কি হবে? উইকটা আরও দুর্বল হয়ে যাবে। ঠিক আছে তো? যেমনটা আমাদের দেশে বর্তমানে চলছে। ঠিক আছে তো? আমাদের দেশে এখন চলছে কমন আয়ন এফেক্টের উপর বেস করে। হ্যাঁ, কিরকম দেখো, এই ধরে নেওয়া হলো যে এবি একটা উইক ইলেকট্রোলাইট, তাহলে ডিসোসিয়েট হলো A+
আর বি মাইনাস অ্যাকুয়াসে সামান্যই ডিসোসিয়েট হয়েছে। আর একটা ইলেকট্রোলাইট নাম হলো এসি, এটা স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে এ প্লাস আর সি মাইনাস হয়ে গেছে। তাহলে বলো এখানে এই আয়নটা কমন কিনা, তো দেখতেই পাচ্ছ মিনিমাম 2 ইলেকট্রোলাইট আছে, আর মিনিমাম একটা আয়ন কমন আছে। তো এবার যখন দুটাকে একসঙ্গে ডিজলভ করে দিয়েছি আমরা, তো এ তো 100% ডিসোসিয়েট হয়েছে, আর হয়েছে কি হয়নি, আর এ জাস্ট নেগলিজেবল ডিসোসিয়েট হয়েছে। তো লক্ষ্য করো প্রথমে যখন একে আমি একা রেখেছিলাম, একাই ছিল এ বিটা, তাহলে ও তো একটা সময় ইকুইলিব্রিয়াম মেনটেন করেছিল কি করেছিল না, করেছিল। তো ধরে নেওয়া হলো যে ইকুইলিব্রিয়াম মেনটেন করে ও 3% বা 4% বিয়োজিত হয়েছিল। ডিসোসিয়েশন কত, 3% বা 4%, ধরে নিলাম যে 4%, তাহলে 4% ডিসোসিয়েট হয়ে ও ইকুইলিব্রিয়াম মেনটেন করেছে। এবার যদি আমরা রিয়াক্টেন্ট যোগ করি তো ডিসোসিয়েশন বাড়বে কি বাড়বে না, বাড়বে। তো যদি আরও এদিকে যায় ডিসোসিয়েশনটা, তাহলে সেটাকে কি বলবো যে 4%-এর বেশি ডিসোসিয়েট হচ্ছে না কম হচ্ছে, আর যদি উল্টা এদিকে আসা শুরু করে তাহলে এবার ওটা 4%-এ ইকুইলিব্রিয়ামে ছিল। এবার যখনই এটাকে অ্যাড করে দিলাম, কথা বুঝতে পারছো তো, তাহলে এই আয়নের সংখ্যা হু হু করে বেড়ে গেল। আরে বাড়লো কি না, কারণ তো 100% ডিসোসিয়েট হবে, বুঝতে পারছি তো, স্ট্রং আছে। তাহলে এই আয়নটা বেড়ে যাওয়া, তো এই আয়নটা বেড়ে যাওয়া, তাহলে এই আয়ন বেড়ে যাওয়া মানে এটা যোগ করা মানে এই আয়নটা বেড়ে যাওয়া। তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এখানে আমার প্রোডাক্টের একটা আয়ন যোগ করে দিচ্ছি আমরা, তাহলে এর কনসেন্ট্রেশন বাড়লো কি বাড়লো না, তাহলে রিয়াকশন কোন দিকে যাবে, তাহলে রিয়াকশন যদি ব্যাকওয়ার্ড আসে তো ডিগ্রি অফ ডিসোসিয়েশন কমলো কি কমলো না। তো দেখো তো উইকের উপরে লাগলো না, আরে বোঝা গেল না গেল না, ক্লিয়ার। এবার একটা ভাষা লেখাবো, এটা তুলে নাও আগে, তুলে নিয়েছো, বাহ। মাঝে মধ্যে তুমি স্লো চলছো, মাঝে মধ্যে খুবই ভালো চলছো। হয়েছে লেখা, দেখো কমন আয়ন এফেক্ট অপারেট অনলি weak electrolyte, only on weak electrolyte বা only weak electrolyte হয়েছে। 2 নম্বর লিখো, higher is the concentration of common ion, higher is the concentration of common ion, more will be the higher is the concentration of common ion, more will be the common ion effect. Higher is the concentration of common ion, more will be the common ion effect, and degree of dissociation of weak electrolyte bracket alpha decreases, and degree of dissociation of weak electrolyte bracket alpha decreases. হয়েছে তো বলো এতটুকু জিনিসে কোন রকমের কনফিউশন আছে নাই তো, তাহলে এইটুকু জিনিস আমার বারবার কাজে লাগবে, হয়েছে। এবার পয়েন্ট করো, যেটা এবার পয়েন্ট করবার শেষই হবে না, পিএইচ অ্যান্ড পিওএইচ, পুরো চ্যাপ্টার চলবে আমার পিএইচ ক্যালকুলেশনে, ঠিক আছে তো। মানে এত রকমের তোমার কাছে সলিউশন সামনে আসবে যে তুমি পিএইচ শেষই করতে পারবে না, তবুও শেষ করতে হবে। তাহলে পয়েন্ট করো মোটা করে পিএইচ অ্যান্ড পিওএইচ, আরও 2-4টা ভুলে গেলাম, ওই রকম করে পিএইচ লিখতে হয় না, ঠিক আছে তো।